দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের। এবার বাংলায় 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল। আসন সংখ্যা বাড়তে পারে বিজেপি, আসন পাবে 5 থেকে 11টি। বাম ও কংগ্রেসের আসন শূন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ যে পোস্ট করেছেন সেখানে তিনি লোকসভায় আসন প্রাপ্তি নিয়ে পোস্ট করেছেন এবং সেখানেই লিখেছেন যে এবার তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে, 30 থেকে 35টি আসন পাবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। ভোট শতাংশ গড়ে 58 থেকে 62% হবে এবং বিজেপির ভোট 30 থেকে 32% হবে। আসন 5 থেকে 11-র মধ্যে হবে। বাম কংগ্রেসের আসন শূন্য। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এমনই আত্মবিশ্বাস দেখা গেল আসন নিয়ে কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্টে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 19শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে প্রচারে যেরকম ঝড় তুলেছেন রাজনৈতিক প্রার্থীরা, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, এবং সেই জায়গায় কুণাল ঘোষের যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় তিনি উল্লেখ করেছেন আসন সংখ্যা বাড়তে পারে। জানিয়ে রাখবো, 2019-এ তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 22টি এবং বিজেপির ক্ষেত্রে আসন সংখ্যা ছিল 18টি। তবে কুণাল ঘোষ এবার ভবিষ্যৎবাণী করলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে বিজেপির আসন পাবে 5 থেকে 11টি, এমনও তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন। বিজেপি আসন পাবে 5 থেকে 11টি। অন্যদিকে শতাংশ তিনি উল্লেখ করেছেন। আমরা দেখেছিলাম যে ব্রিগেড সমাবেশ থেকে অর্থাৎ জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি প্রার্থী অর্থাৎ লোকসভা কেন্দ্রের কোন কেন্দ্র থেকে কে লড়বে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল এবং আত্মবিশ্বাস দেখিয়ে একেবারে জনতার দরবার থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ, যেখানে তিনি বলছেন, সরাসরি উল্লেখ করেছেন বাম ও কংগ্রেসের আসন শূন্য। এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছি যে শক্তি ও আত্মবিশ্বাসকে পরখ করে যেরকম শাসক দলের নেতৃত্বরা তারা প্রচার কর্মসূচি সারছেন, আজ রোববারেও প্রচার কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নেমেছেন। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রচার কর্মসূচি সারছেন। আর এই জায়গা থেকে কুণাল ঘোষের গলায় যে আত্মবিশ্বাসের সুর অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 30 থেকে 35টি, অর্থাৎ গতবার 2019-এর লোকসভা নির্বাচনে যে আসন এ রাজ্যে পেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই সংখ্যা আগামী লোকসভা নির্বাচনে বাড়তে পারে। পাশাপাশি বিজেপি কত আসনে জিতবে বা বিজেপি কত সিট পাবে সে বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শ্রমিক বাবু, যে বিষয় কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে বিজেপি আসন পাবে 5 থেকে 11টি, 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, কিভাবে দেখছেন কুণাল ঘোষের এই পোস্টকে? আপনার প্রতিক্রিয়া। দেখুন, কুণাল ঘোষ সাংবাদিক ছিলেন, কুণাল ঘোষ সাংসদ ছিলেন। কুণাল ঘোষ 2011-র ক্ষমতার পট পরিবর্তনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সেই কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা রাজনীতির মধ্যে দিয়ে দিনের পর দিন জেলে আটকে রেখেছিলেন। তার কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করেছিল। বিভিন্ন সময় পুলিশ মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে গাড়ির বনেট চাপিয়ে তার আত্মচিত্তাত্মী মানুষের কাছে পৌঁছতে দেয়নি। এরপরে সেই কুণাল ঘোষ, যিনি একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলেছিলেন সারদা মামলার, তিনি আবার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এখন তিনি কোন দিকে ঠিক ব্যাট করছেন এটা বোঝা যাচ্ছে না, তবে তিনি যে তাকে জ্যোতিষী হিসেবে তো কোনোদিন দেখিনি, তার কাছে টিয়া পাখির খাঁচা আছে বলেও আমাদের জানা নেই। তবে কুণাল ঘোষ এই বক্তব্য হয়তো তিনি রাখছেন কারণ তার মতো লোক, তিনি তো নির্বাচনটা বোঝেন এবং ফলাফলটা কি হবে তার জানা। সেজন্য তিনি দলীয় কর্মীদের নিরুৎসাহ ভাঙিয়ে উৎসাহী করতে চাইছেন, বুঝে পাঠাতে চাইছেন, পোস্টার মারাতে চাইছেন, আবার অতদ্দম তৃণমূল কর্মীদের কাজে নামাতে চাইছেন। তার জন্যই এই বিবৃতি। কুণাল ঘোষ একদম সচেতনভাবে এই বিবৃতি দিয়েছেন এবং এটা জানেন, শুধু আগেরটা যেখানে উনি তৃণমূল কংগ্রেসের নাম বসিয়েছেন ওখানে বিজেপি বসবে, আর যেখানে বিজেপি বসাচ্ছেন ওখানে তৃণমূল কংগ্রেস বসবে। এই নির্বাচনে তৃণমূল ডবল ডিজিট পার করতে পারবে না।
অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কুণাল ঘোষের যে পোস্ট এবং যেখানে তিনি ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূল কংগ্রেস বাংলায় 30 থেকে 35টি আসন পাবেন, আসন সংখ্যা বাড়তে পারে, অর্থাৎ গত লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে যে আসন সংখ্যা তৃণমূল কংগ্রেস পেয়েছিল এই রাজ্যে, সেই আসন সংখ্যা বাড়তে পারে। লোকসভা নির্বাচনের আগে আবারও খুন, ভোটের আগে খুন, খড়গপুরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। 3 দিন নিখোঁজ থাকার পর মিলল দেহ, সিবিআই তদন্তের দাবি তুলেছেন নীরব চট্টোপাধ্যায়। মৃতদেহের রাজনীতি করছে বিজেপি, এমনটাই দাবি তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। আমরা দেখেছিলাম শান্তনু ঘরাই নামে ওই বিজেপি কর্মী 22শে মার্চ থেকে নিখোঁজ ছিলেন। তিনি দেওয়াল লিখনে বেরিয়েছিলেন এবং তারপর তার দেহ উদ্ধার হয় ধানক্ষেত থেকে। আর তারপরেই চাঞ্চল্য তৈরি হয় কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত। পশ্চিম মেদিনীপুরের বারাবাসী এলাকার ঘটনা। 3 দিন পর অবশেষে ওই নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। মৃতদেহের রাজনীতি করছে এমনটাই দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরের বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। 3 দিন পর তার দেহ উদ্ধার হয়। 3 দিন নিখোঁজ ছিলেন ওই বিজেপি কর্মী। 22শে মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় শান্তনু ঘরাইয়ের দেহ। অন্যদিকে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি, এমনই অভিযোগ সামনে আনছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা অজিত মাইতি এবং বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাব। মৃত্যু দুঃখে, কিন্তু বিজেপির যে এত মৃতদেহের দরকার, বিজেপি ওটা চালিয়ে দিল। এটা খুন, তৃণমূল খুন করেছে। আচ্ছা, বিজেপি যদি মৃতদেহের খুব প্রয়োজন হয়, রাশিয়ার কোন কনসার্ট হলে 80 না 82 জন মারা গেছে, তাদের কিছু মৃতদেহ এনে পশ্চিমবঙ্গে রাজনীতি করুন, আমাদের তাতে না নেই। কিন্তু এরকম করে সত্যের অপলাপ করে ভোট মার্কেটে ফায়দা তোলা কী লাভ? আপনাদের প্রার্থী হিরণের তো সভাগুলোতে লোক হচ্ছে না, এখন কি লোক টানার কোনো চেষ্টা করছেন? এতে খুব একটা সুবিধে হবে না। আমরা মঙ্গলবার হাইকোর্টে যাব, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হবে। তারপরে সিবিআই এর অধীনেতে ডেড বডি আমাদের পোস্টমর্টম হবে। কারণ এখন পোস্টমর্টম করলে এই পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ম্যানিপুলেট করে দেবে, দিয়ে বলবে একটা স্ট্রোক বলে ডাক্তারকে দিয়ে লিখিয়ে নেবে। এই দলদাস পুলিশের দলদাস ডাক্তার তারা পোস্টমর্টমে লিখে দেবে একটা স্ট্রোক হয়েছে বলে। ন্যায় বিচার আমরা পাবো না, সেই জন্য সিবিআই তদন্ত হবে। সিবিআই এর যখন তদন্তের মধ্যে বডি পোস্টমর্টম হবে, আসল চিত্র আমরা তখন। এবার নজর রাখবো ক্যানিং এর দিকে। ক্যানিং এ তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত হয়েছেন 4 জন। ক্যানিং এ বিজেপির বৈঠক চলছিল, আর সেই বৈঠকে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী, পাশাপাশি 2 বিজেপি কর্মী আহত হয়েছেন। আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক অশান্তি বাড়ছে, ভোট যত সামনে আসছে এবং সেই জায়গায় বিজেপির বৈঠকে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজু দাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রাজু, দুতরফের কি অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি কারণে এই হামলার সূত্রপাত? দেখো, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি তারা লোকজন নিয়ে এসে তারা যখন এলাকায় পতাকা লাগাতে যাচ্ছিল তখন তৃণমূলের 4 কর্মীকে পথ আটকায় এবং তাদের সঙ্গে বচসা শুরু হয় এবং মারামারি শুরু হয়। আশঙ্কাজনক অবস্থায় সেই 3 জনকে নিয়ে যাওয়া হয় মঠেরদিঘি হাসপাতালে এবং তারপরেই অপরদিকে বেশ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে 100 থেকে 150 জন মতন তৃণমূলের সমর্থক তারা কিন্তু বেধড়ক মারধর করে তাদের অঞ্চল সভাপতিকে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে। উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আবার এই ঘটনায় বিজেপির যিনি প্রার্থী তিনি কিন্তু ওই বেসরকারি নার্সিংহোমে 5টার সময় দেখা যেমনি করতে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যে 7টা নাগাদ কলকাতার যে বেসরকারি নার্সিংহোমে
ভর্তি করা হয়েছে সেখানেও কিন্তু তিনি সেই কর্মী সমর্থকদের কাছে যাচ্ছেন এবং তাদের ভরসা জোগাতে যাচ্ছে। অপরদিকে তৃণমূলের যে বিধায়ক শওকত মোল্লা তিনি দাবি করছেন যে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই রকম বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি ছড়াচ্ছে এবং যাতে এখানে হিংসার বাতাবরণ তৈরি হয় সেই রকমই করার চেষ্টা করছে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে এই হিংসাকে কেন্দ্র করে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। রাজু দাস আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ক্যানিংয়ে বিজেপির বৈঠক চলাকালীন হামলার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। দুপক্ষে আহত মোট 4 জন। ক্যানিংয়ের বিজেপির বৈঠকে হামলার অভিযোগ সামনে আসছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। এখনো পর্যন্ত 4 জন আহত হয়েছেন এবং আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষে আহত 2 তৃণমূল কর্মী ও 2 বিজেপি কর্মী এমনটাই জানা গিয়েছে। লোকসভা ভোট যত সামনে আসছে, রাজনৈতিক অশান্তি নানান কারণে সেই ছবিও সামনে আসছে। ক্যানিংয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত 4 জন। বিজেপির বৈঠক চলাকালীন হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির তরফে কি অভিযোগ এই ঘটনায় শোনাবো। 8:30 ঘটিকায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। কোনো কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোনো পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না। পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনোভাবে যে মব তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী নেতা। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন এই ঘটনায় শোনাব। যে এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল। এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে 2 পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মোটরদিঘি হসপিটাল, এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি আশা করব নিশ্চিতভাবে যে এই ধরনের মিথ্যা কথা বলে কোনো প্রভাকাণ্ডা না তৈরি করার জন্য আমি বিজেপি নেতৃত্বকে তাদেরকে বলবো যে এই ধরনের নোংরামি এটা নিয়ে নানা রাজনীতি না যেন করা হয়। 4:04 দিকে সময় এখন একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফাগুন হাওয়ায় মেতেছে গোটা বাংলা, তবে বাদ যাচ্ছেন না রাজনৈতিক নেতা নেত্রীরাও। প্রাক দোলের উদযাপন করছেন রাজনৈতিক দলের প্রার্থীরাও। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ একেবারে আবির মাখিয়ে একে অপরকে সাধারণ মানুষজনের সঙ্গে জনসংযোগ সারলেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে যেরকম রোড শো করেছিলেন সায়নী ঘোষ। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রিয়গোপাল, আজকের ঠিক ছবিটা প্রচার কর্মসূচির ঠিক কি ছিল? একদমই দেখো ভাস্বতী, তোমাকে প্রথমেই বলে রাখি যে বারুইপুর পূর্ব বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বারুইপুর ফুলতলা মাঠে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই বসন্ত উৎসবে এসে উপস্থিত হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। তিনি এখানে এসে একদম আবির মাখে এবং প্রিয়গোপাল একেবারে একে অপরকে রাঙিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব যেমন প্রচার সারছেন, এই মুহূর্তে ছবিটা যদি তুমি আমাদের দেখাও। একদমই আমি তোমাকে যেটা প্রথমে দেখাতে বলবো যে আমার ক্যামেরা পার্সন প্রদীপ সিংহকে দেখাতে বলবো যে এখানে ইতিমধ্যেই কিন্তু বসন্ত উৎসবের যে ছোট ছোট নাচের গ্রুপ আছে সেই গ্রুপ আবির খেলায় মেতে উঠেছেন। এমন বলতে গেলে যে এটা ছোট শান্তিনিকেতনে পরিণত হয়েছে এই বারুইপুর ফুলতলা মাঠ। এদিকে বিভিন্ন জায়গায় এখানে রয়েছে ছোট ছোট নাচের গ্রুপ এবং
কাবাডি খেলা চলছে এবং স্টেজের উপরে একদম মাইক নিয়ে আছে বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভা সর্দার। এছাড়াও এখানে বিভিন্ন নাচের গ্রুপও রয়েছে যারা একদম এই বিভিন্ন বসন্তের উৎসবের যে গান, সেই গানের সুরেই তারা নাচ করছে, এটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। এছাড়াও তোমাকে যেটা বলবো যে কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। বাসনিধি, প্রিয়গোপাল, যে ছবি দেখা গেল অর্থাৎ আজকে একেবারে রঙিন সকলে জনসংযোগ কিভাবে সারলেন সাধারণ মানুষজন, এভাবে সায়নী ঘোষকে পাশে পেয়ে কি বলছেন আজকের দিন? একদমই আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এখানে যেসব নেতৃত্বরা আছে যারা এই বসন্ত উৎসবটা আয়োজন করে তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একদমই আমি পেয়ে গেছি যে রামনগর যে পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে কথা বলে নেবো যে এই উৎসবে সায়নী ঘোষকে পাশে পেয়ে বসন্ত উৎসব কেমন কাটাচ্ছেন। 2021 সালে আমাদের বিধায়ক বিভা সর্দার জেতার পরে প্রতি বছর বারুইপুর পূর্ব বিধানসভায় উনি এই বসন্ত উৎসব আয়োজন করে এবং আপনি দেখছেন প্রায় 10,000 মহিলার ভিড় এবং বাচ্চা, কলেজের মেয়েরা, স্কুল পড়ুয়ারা সবাই এসে গেছে। মমতাময়ী মায়ের উদ্দেশ্যে সমস্ত বারুইপুর পূর্বে মেয়েরা নেমে গেছে এবং সবাই মিলে এই বসন্ত উৎসব পালন করছে। একদমই যেটা যে তারা সায়নী ঘোষকে পেয়ে এবং খুবই উচ্ছ্বসিত এবং এখানে একদমই প্রিয়গোপাল, বোঝাই যাচ্ছে যে সায়নী ঘোষকে আজকের দিনে পাশে পেয়ে এবং এভাবে আজকের এই বসন্ত উৎসবের একদম আগের মুহূর্ত তারা উদযাপন করছেন। যে ছবি তুমি দেখালে একেবারে রাঙিয়ে তুলেছেন সাধারণ মানুষজন এবং সেখানে মিশে রয়েছে রাজনৈতিক নেতা নেত্রীরাও। ধন্যবাদ জানাবো প্রিয়গোপাল মুখোপাধ্যায়, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ছোট ছোট কচি কাচাদের সঙ্গে আবির মাখিয়ে প্রাক বসন্ত উৎসব উপভোগ করছেন সায়নী ঘোষ। সায়নী ঘোষের রঙিন প্রচার। দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে প্রাক বসন্ত উৎসবে কচি কাচাদের সঙ্গে মেতে উঠলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সেখানে তৃণমূল জেলা সভাপতিকে সঙ্গে নিয়েই এই কর্মসূচি চলল এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের জেলা সভাপতি তিনিও ছিলেন এই অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। কচি কাচাদের সঙ্গে মাতলেন উৎসবে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি আজকের দিনটা একেবারে অন্যভাবে কাটালেন এবং এইভাবেই রাজনৈতিক প্রচারও সারলেন প্রাক বসন্ত উৎসবে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। রবিবার সকালে চায়ের আড্ডায় বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুর শহরের পোড়া মাটির হাটে চায়ের কাপে চুমুক দিতে দিতেই জনসংযোগ সারলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সঙ্গে ছিলেন অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা এবং লোকসভা ভোটে অত্যন্ত আলোচিত কেন্দ্র এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, যেখানে প্রাক্তন স্বামী স্ত্রী অর্থাৎ সৌমিত্র খা এবং অন্যদিকে তৃণমূলের হয়ে লড়ছেন সুজাতা মণ্ডল একে অপরের বিপক্ষে। রবিবার সকালেই চায়ের আড্ডায় বিজেপি প্রার্থী সৌমিত্র খা জনসংযোগ সারলেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বললেন তিনি। রবিবাসরীয় প্রচারে দেখা গেল সৌমিত্র খাকে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বাংলা এখনো 23 আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। তবে দার্জিলিং এর বিজেপি প্রার্থী কে হবেন, হর্ষবর্ধন শ্রীংলা আর রাজু বিস্তা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে প্রার্থী ঘোষণা নিয়ে কোনো রকম জট নেই। দার্জিলিং এর প্রার্থীকে কাঞ্চনজঙ্ঘার মতো তা পরিষ্কার। দিল্লি থেকে বাগডোগরা এসে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লি থেকে বাগডোগরা এসে এমনই বলেন সুকান্ত মজুমদার। প্রথমে আপনাদের শোনাই ঠিক কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জটই নেই, কোথাও কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, দুটো নাম হর্ষবর্ধন শ্রীংলা আর রাজু। দুটো নাম হাওয়ায় ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12টা নাম ভাষা হচ্ছে, দুটো নাম কেন ভাষা? আজ বাংলার জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। শনিবারে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক, আর সেখানেই বাংলার 23 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। সেই বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। 19 আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির। তবে বাকি 23 আসনে প্রার্থীর ঘোষণা আজ হবে এমনটাই জানা যাচ্ছে। বাংলার জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে আজই। তবে 3টি কেন্দ্র নিয়ে এখনো পর্যন্ত জট রয়েছে। একদিকে দার্জিলিং, মেদিনীপুর এবং পাশাপাশি রায়গঞ্জ। এই 3টি কেন্দ্রে প্রার্থী কে হবে, কারণ দার্জিলিং নিয়ে ইতিমধ্যেই যে জল্পনা রয়েছে, রাজু বিস্তের নাম সামনে আসছে, হর্ষবর্ধন শ্রীংলার নাম সামনে আসছে। এই কেন্দ্রের দিকে নজর থাকবে এবং এখনো পর্যন্ত 23টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। তবে আজই প্রার্থী ঘোষণা করতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাংলায় বাকি 23টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বঙ্গ বিজেপি। তবে তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ আসনে জট এখনো পুরোপুরি খোলেনি বলে বিজেপির দাবি। এবং দার্জিলিং, রায়গঞ্জ, মেদিনীপুর 3টি আসনেই কিন্তু 2019-এ বিজেপি জিতেছিল এবং এই আসনগুলি দখলে রাখার জন্য মরিয়া চেষ্টা করছে পদ্ম শিবির। শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক, আর সেখানেই কিন্তু বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসে এই বৈঠকের মধ্যে দিয়ে। প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা, রাজু বিস্তার নাম নিয়েও কিন্তু রীতিমতো জল্পনা তৈরি হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। মেদিনীপুরে বিজেপি প্রার্থীকে তা এখনো জানায়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি সমর্থকরা এরই মধ্যে মেদিনীপুরে দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন। ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দেওয়াল লিখন নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। ইকো পার্কে এদিন একেবারে অন্য মেজাজে দেখা মিলল দিলীপের। বন্দুক নিয়ে খোশ মেজাজে ছিলেন দিলীপ। যদিও এই বন্দুক থেকে গুলি বেরোয় না, বেরোয় রং আবির খেলার মাঝেই উঠল মেদিনীপুরে তাঁর নামে দেওয়াল লিখনের প্রসঙ্গ। শালবনী ব্লকের গরমাল গ্রাম পঞ্চায়েতের জারাতে দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা না হতেই দেওয়াল লিখনে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। সোশ্যাল মিডিয়ায় দেওয়াল লিখনের সেই ছবি ছড়িয়েছে শুনে অত্যুৎসাহী কর্মী সমর্থকরা এই কাজ করে ফেলেছেন বলেই সাফাই দিলীপ ঘোষের। দিলীপবাবু আমাদের এমপি ছিলেন, তার কিছু যারা ফ্রেন্ড, তারা আবেগকে, যারা এতদিন ধরে যারা রাজনীতি তাকে দেখে এসেছে, তারা তো আবেগের বসে হয়তো দেওয়াল লিখন করা হয়ে গেছে। এই বিষয়টাকে আমরা অবস্থান করতে দিচ্ছি। আমাদের যেহেতু সর্বভারতীয় দল রাজনীতি, উপরমহল যা বলবো সেটাকে আমাদের নিয়ে যেতে হবে। প্রার্থীর নাম ঘোষণা না হতেই বিজেপির দেওয়াল লিখনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই ক্ষেত্রে বিজেপি যে সমস্ত জায়গায় প্রার্থী ঘোষণা হয়নি অথচ প্রার্থীর নাম লিখেছে, সেটা তাদের দলীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আমাদের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে জুন মালিয়ার নাম আমাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির কে প্রার্থী হলো এটা আমাদের মাথা ব্যথার ব্যাপার। দিলীপ ঘোষ মেদিনীপুরে বিদায়ী সাংসদ। এবারের লোকসভায় মেদিনীপুরের প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নাম উঠে আসছে। অবশ্য ইতিমধ্যেই ভারতী ঘোষের প্রার্থী হওয়া নিয়ে মেদিনীপুরের বিজেপির অন্দরে চাপানুতর শুরু হয়েছে। অনেকেই ভারতী ঘোষকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। ওয়াকিবহল মহলের ধারণা,
বিজেপির শীর্ষ নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করতেই দিলীপ ঘোষের নামে মেদিনীপুরে দেওয়াল লেখা শুরু হয়েছে। যদিও জেলা নেতৃত্বের দাবি কে বা কারা দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখেছেন তা তাদের জানা নেই। সুমন শিকদার ও প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বহরমপুরে অধীর গড়ে এবার লাইমলাইটে ইউসুফ পাঠান। পাঠানকে প্রার্থী ঘোষণায় কংগ্রেস বিজেপি দুই শিবিরেই সেটিং তত্ত্ব সামনে আসছে। অধীর চৌধুরীর গলায় মোদি মমতা সেটিং, বিজেপির গলায় অধীর মমতা সেটিং এর সুর। মিথ ভেঙে কি সংসদের অলিন্দে পৌঁছতে পারবেন প্রাক্তন ক্রিকেটার? জবাব দেবে ইভিএম। অধীর গড়ে তৃণমূলের কালো ঘোড়া ইউসুফ পাঠান। প্রাক্তন ক্রিকেটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বহরমপুরের আসন দখল করতে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। সেলিব্রিটির নতুন প্রার্থীকে নিয়ে বেশ উন্মাদনা এলাকায়। যেখানেই প্রচারে যাচ্ছেন পাঠানকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমে এই জনসমাগম দেখে উদ্বুদ্ধ প্রার্থীও। জয় নিয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ছে তার গলায়। 5 साल के एमपी रह चुके अधीर जी, उनका सम्मान करता हूं मैं, लेकिन हर चीज़ बदलाव के लिए होती है और यहाँ के लोग बदलाव चाहते हैं। जीतने की बात है, ये आखिर में जो जनता है वो डिसाइड करेगी कि मैन ऑफ द मैच कौन है। বহরমপুরের ইতিহাসে মিথ হয়ে দাঁড়িয়েছেন এখানকার সাংসদ অধীর চৌধুরী। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বহরমপুর আসনে বিজেপি তৃণমূল সেটিং এর তোপ দেখেছেন অধীর। তাকে হারাতে একসঙ্গে হাত মিলিয়েছে ঘাসফুল ও পদ্মফুল, দাবি বহরমপুরের 5 বারের সাংসদের। এখানে বিজেপি পার্টির দুটো প্রার্থী, সেই হিসাবে দিদি আর মোদি তারা একে অপরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে অধীর চৌধুরীকে হারাতে চাইছে। দিদি বা খোকাবাবু কেউ বলুক, বহরমপুর আসন হারলে তাদের হার, জিতলে তাদের জিত। মাঝে কাকে শিখণ্ডি খাড়া করে লড়বার চেষ্টা কেন? অধীর সেটিং তত্ত্বের পাল্টা দিয়েছে মুর্শিদাবাদ জেলা বিজেপি। তাদের দাবি মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে হাত মিলিয়েছে কংগ্রেস তৃণমূল। এতদিন বলতো মোদি আর মমতা সেটিং, আজকে দেখতে পাচ্ছেন কেন করা হয়েছে আপনি জানেন? অধীর চৌধুরীকে মাইলেজ দেওয়ার জন্য করা হয়েছে। পরিষ্কার শুনে রাখুন যে মুর্শিদাবাদ জেলার মানুষ দেখছে কি করতে চলেছে। এত লোক থাকতে হঠাৎ ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করা হলো। বহরমপুরে ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্রে এখন নতুন প্রার্থী ইউসুফ পাঠান। মিথ বজায় রেখে এবার কি ফের জয়ের মুকুট কি উঠবে অধীরের মাথায়, নাকি প্রাক্তন ক্রিকেটার নতুন ময়দানে এসে ছক্কা হাঁকাবেন, কিংবা নেপোর দুই মারার প্রবাদকে সার্থক করে বিজেপি জয় পকেটে পড়বে? উত্তর 4 জুনের দূরত্বে। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। আর এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর সরবেরিয়া সিবিআই অভিযান। সরবেরিয়া শাহজাহানের মাছের আড়তে সিবিআই হানা, 2 অভিযুক্তকে নিয়ে তল্লাশি করেন সিবিআই আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখবো, গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। একজন দোকানদারকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই এবং ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। সন্দেশখালী সরবেরিয়ায় মাছের আড়তে অর্থাৎ শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মাছের আড়তে পৌঁছয় সিবিআইয়ের একটি টিম এবং সেখানে 2 অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীতে সিবিআই অভিযান এবং মাছের আড়তে ঘুরে ঘটনার পুনর্নির্মাণ করে কি কি তথ্য সিবিআইয়ের হাতে উঠে এলো? দেখো, গত যে 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকরা গিয়েছিল শেখ শাহজাহানের আকঞ্জিপাড়ার বাড়িতে, সেখানে গিয়ে তল্লাশি করতে গিয়ে বাহিনী নিয়ে তারা আক্রান্ত হয়, মাথা ফাটিয়ে দেয়। সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে তুমি জানো 22 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে সন্দেশখালী কাণ্ডে। তার মধ্যে বেশি অংশই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে। তার মধ্যে 2 জন অভিযুক্ত মেহবুর মোল্লা এবং সুকমল সর্দার 6 দিনের সিবিআই হেফাজতে রয়েছে। তাদেরকে কিন্তু আজকে এনে সিবিআই আধিকারিকরা ঠিক দুপুর 12টা নাগাদ প্রথমে শেখ শাহজাহানের মাছের আড়তে আসে। সেখানে একাধিক দোকানদারের সঙ্গে কথা বলে। এখান থেকে চলে যায় 10 মিনিট কথা বলার পরে এখান থেকে চলে যায় আকঞ্জিপাড়া শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ওই 2 অভিযুক্তকে নিয়ে এটি পুনর্নির্মাণ করে। অর্থাৎ ঘটনার দিন কি হয়েছিল, কীভাবে বেআইনি জমায়েত হয়েছিল, কীভাবে মারধর করা হয়েছিল, সেই ঘটনা কিন্তু সামনে থেকে তারা বয়ান রেকর্ড করে এবং ভিডিওগ্রাফি করে। তারপরে চলে যায় মেকোখালী, অর্থাৎ ঠিক পাশের গ্রাম মেকোখালী। একাধিক বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। এরপরে সোজা চলে যায় সরবেরিয়ার ধামাখালী রোডের যে বিশেষ করে শেখ শাহজাহানের যে ভাটা রয়েছে সেই ভাটায় চলে যায়। তারপর ধামাখালী হয়ে প্রায় 1 ঘন্টা পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আমি যেখানে দাঁড়িয়েছি হচ্ছে শেখ শাহজাহানের যেখানে মাছের আড়ত, যেখানে একাধিকবার এসেছে গত 48 ঘন্টা, কিন্তু 2বার সিবিআই আধিকারিক এসেছে। কখনো রাতের অন্ধকারে, আজকে ঠিক দুপুর 12টা নাগাদ এখানে আসে। একাধিক দোকান, এই যে তুমি 4 দোকান দেখতে পাচ্ছ, এই দোকানে সিবিআই আধিকারিকরা আসে। পাশাপাশি এর পাশে একটা ছিল বিশেষ করে এখানে জামা কাপড়ের দোকান, সেই বিশেষ করে মোসাল্লা আশরাফ মোল্লা এবং রবীন ভূঁইয়ার সঙ্গে কথা
কথা বলে সিবিআই আধিকারিকরা এবং তথ্য জানতে চায় যে গত 5ই জানুয়ারি এই ঘটনাটা কি হয়। আমি সরাসরি একবার সেই চায়ের দোকানের সঙ্গে যেখানে যাব সেখানে তাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছ যে রবিন ভুঁইয়া বসে আছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে সিবিআই আধিকারিকরা আপনাকে এসে প্রথমে কি জিজ্ঞাসা করেছিল? শাহজাহান শেখের অফিস এইটা, আর এখানে কি ইডি যেদিন আসে সেদিনকে মারামারি হয়েছিল। আমি বললাম যে স্যার আমি তো কিছু জানি না, আমি ছাড়ার ফেলে চলে গিয়েছিলাম ভয়ে, আমি ওইসব বলতে পারছি না। এই পর্যন্তই আমি ওনাদের কাছে বলেছি। আর কি করলো, কি মানে অভিযোগটা আর কিছু করেনি। তারপরে আমার নামটামগুলো জিজ্ঞেস করলো, ওই ইডিকে মারার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করেছিল, সেটা বলেছি আমরা ঠিক দেখিনি বা জানিনি, এই মাত্রই। আর আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাড়ি কোথায় বা বাবার নাম, আমার নাম, এটা লিখে দিয়েছি আর ফোন নাম্বারটা। হ্যাঁ, এর আগে একবার হয়েছিল, ওটা পরশুদিন হচ্ছে কি এই 7টা সাড়ে 7টার দিকে রাত, ওই সময়টাই ওই একই কথাই হয়েছিল। কি না, আমি কিছু যে আজকের যা বলেছি সেদিনও তাই বলেছি, যে যা এসছে একই কথাই। আমি যেটা দেখিনি সেটা বলতে পারিনি, আমি যেটা দেখেছি সেটাই বললাম, যে আমরা দেখিনি কিছু, আমরা এখান থেকে চলে গেছি, আমরা ছিলাম না এখানে। ভাস্বতী, তুমি শুনলে একেবারে যে রবিন একদমই সঞ্জিত, এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো। এই যে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হয়, ঘটনার পুনর্নির্মাণ করা হয়, এখনো পর্যন্ত সিবিআই এর হাতে নতুন করে কি কোনো অভিযুক্তের নাম উঠে আসছে? কাউকে কি গ্রেফতার করেছে সিবিআই? না দেখো, নতুন করে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রামবাসীদের বয়ান রেকর্ড রয়েছে, তাদের বায়োডাটা নিয়ে, অর্থাৎ তাদের নাম, ঠিকানা এবং তাদের মোবাইল নম্বর নিয়ে একাধিকবার জিজ্ঞাসা করেছে যে যেই ঘটনা অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনার দিন তারা প্রত্যক্ষদর্শী, তারা কিছু দেখেছিল কিনা, এইটা নিয়ে কিন্তু একাধিকবার তাদের কাছে আছে। কিন্তু সিবিআই এই গত বিশেষ করে 22 জন যে ইতিমধ্যে জানো গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে বেশি অংশ সিবিআই হেফাজতে রয়েছে। নতুন তথ্য কিন্তু এখনো পর্যন্ত সিবিআই হাতে আসেনি, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। বারবার আদালত যাচ্ছে, তাদেরকে নিজেদের হেফাজতে নিচ্ছে, নিয়ে নতুন করে শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ ইডি আক্রান্তর ঘটনায় শেখ শাহজাহানের নতুন তথ্য এখনো আসেনি। আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি শেখ শাহজাহানের যে মাছের আড়তে। তুমি আর একটা ছবি তোমাকে দেখাই, এখানে এই যে সিসিটিভি রয়েছে, পাশাপাশি এই সিসিটিভির পাশাপাশি আর একটা ছবি তোমাকে দেখাবো, যেখানে এখানে রয়েছে এখানে সেই সিসিটিভির যে জিনিস তথ্য, অর্থাৎ সেই সিসিটিভি তারা আজকে এসে দেখে, এই মনিটর কিন্তু তারা দেখে এবং সেখানে 2 জন আধিকারিকরাও রয়েছে বরাবরই দেখে। তারপরে 1 ঘন্টা থাকার পরে টোটাল কালকে সন্দেশখালী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা যায়। কিন্তু এখনো যে সিবিআই সূত্রে একাধিকবার আসলো, তিনি সরাসরি আমাদের ক্যামেরায় যিনি বললেন, এই চায়ের দোকানদারের যে মালিক, বিশেষ করে দোকানি, তিনি রবিন ভুঁইয়া যেটা জানালেন, একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তিনি সিবিআই আধিকারিকদের একাধিকবার একই কথা বলেছেন। তিনি বলেছেন যে ঘটনার দিন ছিলাম না, দেখিনি, কোনো ঘটনাই তার সামনে ঘটেনি, এমনটাও তিনি দাবি করছেন। পাশাপাশি গ্রামের সঙ্গে আমি যখন কথা বলছিলাম মেকোখালীতে, অর্থাৎ শেখ শাহজাহান আকুঞ্জি পাড়ার যে পাড়া, সেই পাড়ার পাশেই যে মেকোখালী গ্রাম, সেখানে একাধিক জায়গায় গ্রামবাসীদের সঙ্গে সিবিআই আধিকারিকরা যায়। একদমই সঞ্জিত, ঘটনার দিন ঠিক কি ঘটেছিল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, স্থানীয় দোকানদারের সঙ্গে কথা বলেন এবং টানা 1 ঘন্টা সিবিআই টিম সেখানে থাকার পর ইতিমধ্যেই তারা বেরিয়ে গিয়েছেন। ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। চারদিকে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গতকাল নিউটাউনে ট্রলি ব্যাগে দেহ আর সেই খুনের ঘটনায় কামারহাটি যোগ স্পষ্ট হচ্ছে। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সৌম্যকান্তি নামে একজনকে, আটক হয়েছেন 2 জন। কামারহাটির এই বাড়িতেই কি খুন করা হয় সুবোধ সরকারকে? বাড়ির ভিতর থেকে রক্তের দাগ মিলেছে, পাশাপাশি এই ভাড়া বাড়িতেই থাকতো সৌম্যকান্তি জানা। নিজেকে ব্যাংক কর্মী বলেই তিনি পরিচয় দিয়েছিলেন এবং সৌম্যকান্তি শুভদের টাকা হাতাতেই খুন করেছে, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে এখনো পর্যন্ত তদন্তে অনুমান করছে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, পটাশপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদিকে আটক করা হয়েছে 2 জনকে। নিউটাউনের ট্রলি ব্যাগে দেহ এবং এই ঘটনায় কামারহাটি যোগ স্পষ্ট হচ্ছে। কামারহাটিতে 26 নম্বর ওয়ার্ডে এই ভাড়া বাড়িতেই থাকতেন এবং এই ভাড়া বাড়িতেই কি খুন করা হয়েছিল সুবোধ সরকারকে? বাড়ির ভিতর থেকে স্পষ্ট রক্তের দাগ, অন্যদিকে ফরেনসিক টিমের যারা বিশেষজ্ঞ দল তারাও গিয়েছিলেন ঘটনাস্থলে। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। জয়ন্ত, এই যে 2 জনকে আটক এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে, তদন্তে কি কি তথ্য উঠে এসেছে এই ঘটনার সঙ্গে? কামারহাটি যোগ কি স্পষ্ট হচ্ছে?
কিন্তু কামারহাটি 32 নম্বর ওয়ার্ড নন্দননগর অঞ্চলের একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে একটি পালিতা কন্যার সঙ্গে ভাড়া থাকতেন এবং যে কন্যাকে নিয়ে বা যে মহিলাকে নিয়ে তিনি ভাড়া থাকতেন তাকে তিনি পরিচয় দিতেন সকলের কাছে যে এটা আমার পালিতা কন্যা, এমনটাই কিন্তু জানা গিয়েছে স্থানীয় সূত্রের খবর। সেইখানে তার যে পালিতা কন্যা গতকালকে কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই আজকে যে চাঞ্চল্যকর তথ্য সকালবেলা থেকে উঠে এসেছে সেখানে সৌম্যকান্তি জানা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখানোর চেষ্টা করবো। দেখো বেলঘরিয়া অর্থাৎ কামারহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের মনোভিলা যে আবাসন, একটু আবাসনটাকে তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছ আবাসনটা, এইখানেই কিন্তু ভাড়া থাকতেন ব্যাংক কর্মী বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন সৌম্যকান্তি। এবং সব থেকে যেটা চাঞ্চল্যকর বিষয় যে তিনি এটা তার বন্ধুর মেস, অর্থাৎ তার বন্ধুর মেস, তার কিন্তু মেস নয়। তার বন্ধুকে তিনি বলেছিলেন তার বিশেষ কাজের জন্য 2 মাসের জন্য এই মেসে থাকতে দিতে হবে তাকে। তার বন্ধু তাকে কিন্তু এই মেসে থাকতে দেয় সেই 2 মাসের জন্য। এমনটাই কিন্তু এই বাড়িতে যারা রয়েছেন, বাড়ির যিনি মালিক তিনি কিন্তু আমাদেরকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে 2 মাসের জন্য সৌম্যকান্তি বলেছিলেন যে এই মেসে তিনি থাকবেন। আর সেই 2 মাসের মধ্যে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। তিনি ব্যাংক কর্মী ছিলেন এবং যেটা জানা যেত তিনি শনি রোববার করেই নাকি মেদিনীপুরের দিকে যেতেন। তিনি বলেছিলেন যে তার আদি বাড়ি বা তার গ্রাম মেদিনীপুরে, তাই তিনি শনি রবিবার করে ছুটির দিনে মেদিনীপুরে যেতেন, এমনটাই কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু সেই বৃদ্ধর দেহ উদ্ধার হবার পর থেকেই যথেষ্ট এলাকায় চাঞ্চল্য তৈরি। এই বাড়ির ভেতরেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করে দেখো পুলিশ গতকালকে এসেছিল এবং তারপরে কিন্তু তালা মেরে দিয়েছে এই বাড়ির ভেতরে এবং এই বাড়ির ভেতরেই কিন্তু রক্তমাখা বালিশ এবং সেই বালিশের গায়ে লেগে থাকা রক্ত কিন্তু স্পষ্ট। এবং পুলিশ আসে এবং ফরেন্সিক টিমকে নিয়ে আসে এই বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালায় এবং চালানোর পরে কিন্তু সৌম্যকান্তি তাকে কিন্তু গ্রেফতার করে এবং তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রচুর টাকা লেনদেনের ব্যাপার ছিল, তিনি ব্যাংক কর্মী ছিলেন এবং সেই ব্যাংকে অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ওই মৃত যিনি খুন হয়েছেন সেই বৃদ্ধ মানুষটির, অর্থাৎ তার অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর প্রচেষ্টাই কি এই খুন করলো সৌম্যকান্তি জানা, নাকি এর বাইরে বেরিয়েও একদমই জয়ন্ত সেই জায়গায় দাঁড়িয়ে টাকা হাতানোর চেষ্টা করা হয়েছিল এবং টাকা হাতানোর জন্যই খুন করা হয়েছে এমনই অনুমান করছে পুলিশ। ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। চারদিক আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7।